দিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে। অনেকে ভাববেন ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত 2.5 বছরে। আর এই সকল দৃশ্য দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্দা আসে যখন নিজেদের উপর দেওয়া যায়। সো দিস ইজ দ্য রাইট টাইম। তাদের প্রত্যেকের চাকরিতে পুনর্বহাল করে সীমান্তে পাঠাই দেওয়া দরকার। দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার। ইতিহাস নতুন করে সৃষ্টি হয়েছে। ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্ল্যাপ করে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আপনার নবদিগন্তের শুরু বলে বিবেচনা করছেন আপনার এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশ কিভাবে এই জায়গা থেকে মানে ফসল তুলতে পারে। কারণ দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামটা কি করলো ভাই, কি কাজটা যে ইলিয়াস হোসেন করলো। ইলিয়াস হোসেন ভাইয়ের যে একটা বাহিনী আছে, উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে, আজকে প্রথম প্র্যাকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা। দুঃসময়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো মায়ানমার, বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রতিবেশী দেশ মায়ানমার। তবে কি পুরনো সব বিবাদ ভুলে দরকারে আবারও বন্ধুর পরিচয় দিচ্ছে মায়ানমার? নইলে হঠাৎ করে কেন এই সাহায্য? দেখুন, বিএসএফ কে আজকে বাংলাদেশের জনগণ ধাওয়া দিয়েছে, কালকে এদের মুন্ডু কেটে রেখে দিবে। কালকে যদি বাংলাদেশ সীমান্তে ভুলবশত পাও দেয় তাহলে মুন্ডু কেটে রেখে দিবে। আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই জাস্ট মোদিকে, কোনোভাবে যদি বাংলাদেশের সাথে লাগতে আসেন তাহলে কিন্তু ইন্ডিয়া নাম আর থাকবে না। রুহুল কবির রিজভির উপর জনগণের আস্থা নেই। জনগণ এখন রিজভির জায়গায় লুৎফুজ্জামান বাবরকে দেখতে চায়, কিন্তু রিজভির উপর আস্থা রাখতে পারছে না। রিজভি বিক্রি হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, গত 54 বছর যে দলগুলো দেশের ক্ষমতা ছিল তারা কি করতে পেরেছে আমরা কম বেশি জানি, কিন্তু আমাদের দেশের মানুষগুলো এটা মনে রাখে না বা বোঝে না বলে বারবারই আমরা ভুল নেতৃত্বের হাতে পড়ি, বারবারই আমরা ভুল লোকদেরকে শাসনভার দিয়ে দিই। সাংবাদিক ইলিয়াস নামটি আপনাদের কাছে অতি পরিচিত। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে যে কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার আগেই সাংবাদিক ইলিয়াস ঠিক কিভাবে জেনে যায়। দর্শক, প্রশ্নের উত্তর হিসাবে আপনারা হয়তো মনে করেন বাংলাদেশে ইলিয়াস হোসেনের অনেক লোক রয়েছে যারা তাকে এই খবরগুলো আগেই দিয়ে দেয়। হ্যাঁ প্রিয় দর্শক, অবশেষে প্রকাশ্যে এসেছে ইলিয়াস হোসেনের সেই গোয়েন্দা বাহিনী। কারা ইলিয়াস হোসেনের জন্য কাজ করে, প্রিয় দর্শক, তারা ঠিক কিভাবে কাজ করে, সেই বিষয়গুলোই কিন্তু আজকে নিউজের একটি পর্যায়ে আপনারা দেখতে পারবেন। এমনকি প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন কিন্তু বলেছিল সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, সাখাওয়াত হোসেনের পরিবর্তে যখন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো, তিনিও কিন্তু নিয়োগ পাওয়ার পরপরই বলেছিল যে সীমান্তে আর বিজিবি পিঠ দেখাবে না, বরং বুক টান টান করে দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, তারই প্রতিফলন আমরা সীমান্তে দেখতে পাচ্ছি। শুধুমাত্র বিজিবি কিন্তু বুক টান টান করে দাঁড়াচ্ছে না, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের যে সমস্ত লোকজন রয়েছে তারাও কিন্তু যার হাতের কাছে যা পেয়েছে তাই নিয়েই সীমান্তে চলে গিয়েছে, বিজিবির পাশে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, ঘটে গিয়েছে আরো কিছু চাঞ্চল্যকর ঘটনা, সেগুলোর বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন। ভারতের বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের নানান কার্যক্রম দেখছে মিয়ানমার, সেহেতু মিয়ানমারও এখন বাংলাদেশের পক্ষ নিয়ে কাজ করতে চলেছে। প্রিয় দর্শক, সেই সাথে ভারত বিরোধী যতগুলো রাষ্ট্র রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের পক্ষে চলে আসছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসলে ক্ষমতার অন্দরমহলে ঠিক কি ঘটছে সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাপাই নবাবগঞ্জে। তথ্যসূত্র বলছে সকালবেলা আনুমানিক 10টা থেকে 10:30টার দিকে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সীমান্তের লোকেরা, আমজনতা, তারা বাংলাদেশের 2-1 কৃষকের সাথে বাকবিতণ্ডা হয়। আর বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা দল বেঁধে বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করে সেখানে থাকা বিভিন্ন ফসলি সবজি, কলা গাছ, আম গাছ, সরিষা ক্ষেত সেখানে তারা কেটে ফেলে। এমনকি সেখানে থাকা কৃষকদের গায়েও তারা হাত তোলে। আর এই খবর বাংলাদেশের সীমান্তে প্রচার হবার সাথে সাথে সীমান্তের পার্শ্ববর্তী অবস্থিত যে গ্রামের আমজনতা আছে তারা মাছির মতন, মৌমাছির মতন উড়া গিয়া সেখানে ঝাঁপাইয়া পড়ছে। বিএসএফ সেখানে তারা পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে, বিজিবি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে। তবে আমাদের জওয়ানরা ভারতের জনগণকে মোটামুটি ভালোই বাঁশ এবং লাঠির আদর টাদর দিছে। এক পর্যায়ে আমাদের দেশ থেকে এবং তাদের দেশ থেকে দুই প্রান্তে
হাজার হাজার জনতা একত্রিত হয়েছে, একটা উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী সম্ভবত 179/1 যে পিলার আছে, এই পিলারের নিকটবর্তী অঞ্চলেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিজিবির যিনি 59 নম্বর ব্যাটালিয়নের সেখানে ক্যাপ্টেন আছেন ইমরুল কায়েস, তিনি পরিস্থিতি অবজার্ভ করছেন। অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে ভারত সীমান্তেও আমরা দেখছি যে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শী বাংলাদেশিদের বক্তব্য যে গায়ের জোর দেখাইয়া অতীতে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড করছে, কিন্তু আজকে ভারতের আমজনতা বিএসএফ এর ইন্ধনে হোক, বিজেপি সরকারের উস্কানিতে হোক, তারা বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করেছে, দা কাস্তে কাস্তে নিয়ে ফসলি জমির উপর হামলা চালাইছে। আর এজ এ রেজাল্ট বাংলাদেশের জনগণ নিজেদের সেফটি এবং নিরাপত্তার খাতিরে তারা দ্বিতীয় ধাপে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে ভারতের অনেক নাগরিক বাংলাদেশিদের হাতে বাঁশের লাঠির পিটারিটা খাইয়া আহত হয়েছে, বাংলাদেশিও বেশ কয়েকজন আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমার মনে হয় সরকারের এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন করা দরকার। বাংলাদেশের অনেক জায়গায় এই মুহূর্তে কিন্তু উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বিএসএফ। আমি বরাবরই বলি, সীমান্তবর্তী যারা আছেন ভুলেও আপনারা ভারতের দিকে ঢুকবেন না। তবে আমাদের সীমানাতে যদি কেউ অনুপ্রবেশ করে সেইটা ঠেকানোর জন্য আমাদের বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, তারা বিএসএফ যেমন তাদের সীমানাতে কেউ অবৈধ অনুপ্রবেশ করলে গুলি করে দেয়, গ্রেপ্তার তো করেই না, মিনিমাম লেভেলে তারা গুলি করে, হাঁটুর নিচে হোক, বাট বেশিরভাগ বুকেই করে। তো আমাদের অন্তত আমরা বলবো না যে বুকে গুলি করে মারা ফেলাই দেন, কিন্তু আমাদের সীমানাতে অবৈধ দখল অনুপ্রবেশ কৃষক বেশে হোক, যেই বেশে হোক, আমাদের 2-4টা ফায়ারিং টাইরিং করলে ঘটনা ঘটবে। এর মাঝখানে আজকে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে কি, সীমান্তে বিএসএফ এর তরফ থেকে ওদিকে সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ ঘটছে, এটা নিয়ে তারা আবার দুঃখ প্রকাশ করছে। তো একটা 20 তারিখ আমরা শুনছিলাম বিজেপির একজন নেতা বলছিল 20 তারিখের পর দেখেন না কি ঘটে, এদিক থেকে কি ছুটে যায় ডক্টর ইউনূস, সে কোথায় পালায় যায়, দেশে কি পরিস্থিতি তৈরি হয়। তার মানে একটা মেটিকুলাস প্ল্যান ভারতের সরকার কর্তৃক ষড়যন্ত্র তত্ত্ব রচিত হচ্ছে। সীমান্তে আমরা নজরদারি, ড্রোন থেকে শুরু করে বিজেপির টহলদারি আমার মনে হয় যেটা বাড়ানো দরকার, সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া দরকার। আর জনগণকে সচেতন থাকতে হবে, জনগণের নিরাপত্তার জন্য অতিরিক্ত বিজেপি বা সেনাবাহিনী সেখানে মোতায়েন করা উচিত। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামটা কি করলো ভাই, কি কাজটা যে ইলিয়াস হোসেন করলো। আওয়ামী লীগ নেতাকে ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। ইলিয়াস হোসেন ভাইয়ের যে একটা বাহিনী আছে, উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে, আজকে প্রথম প্র্যাকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা। গোয়েন্দা সংস্থাটা হলো বর্তমান তরুণ সমাজ। ওই যে মিজানুর রহমান আজহারি সিলেটে গিয়া কইছিল জিএনজি, এই যে জিএনজি গ্রুপ, যে ইয়াং গ্রুপ এবার হাসিনাকে তাড়াইছে, এই গ্রুপ এখন একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হিসাবে কাজ করছে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে। আজকে তাদের এক সদস্য আল আমিন সরাসরি ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে গ্রেফতার করেছেন, পুলিশ নিয়ে নিজে গিয়ে গ্রেফতার করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। প্রিয় দর্শক, এবং সে কেন্দ্রীয় একটা উপকমিটিরও সদস্য। প্রিয় দর্শক, তাকে গ্রেফতারের দৃশ্যটা দেখে মনে হয়েছিল যে একটা সিনেমা চলতেছে। আপনারা যেরকম একটা ইন্টারেস্টেড নাটক বা সিনেমা দেখার সময় মাঝামাঝিতে বাদ দিতে পারেন না, শেষ পর্যন্ত কি বিষয়টা দেখা দরকার, অনুরূপভাবে একটা সিরিয়াল বানিয়ে ফেলেছে আজকে ইলিয়াস হোসেন ভাই। কিভাবে তারা গেল, বাড়িতে গিয়ে কাকে নক করলো, বাচ্চাদের সাথে জিজ্ঞাসা করলো এই বাসায় আর কে আছে, বাচ্চারা বলল তারা বের হয়ে গেছে 10 মিনিট আগে। তাহলে 10 মিনিট আগে যদি বের হয়, 10 মিনিটের ভিতরে কতটুকু দূরত্বে যেতে পারে সেই জায়গায় চেক করার জন্য 2জন পুলিশ চলে গেলেন ছাদের উপরে, 2জন অন্যান্য ফ্লোরে, 2জন নিচে চলে গেলেন। তারা বাহিরে ঘন্টা খানেক আগ থেকে গাড়িতে বসে বসে অবজারভেশন করলেন, তারপরে দরজা নক করলেন, দরজা সঠিক জায়গায় গিয়ে এমন একটা ঘরের ভিতরে ওরা আছে, ওই ফ্ল্যাটটার কনস্ট্রাকশন হচ্ছে, মানে প্লাস্টার সবকিছু ঠিকভাবে হয় নাই, সেটার ভিতরে স্বামী স্ত্রী লুকিয়ে আছে। তখন স্বামী স্ত্রীকে বলছে পুলিশ, আপনারা যদি কেউ থাকেন বের হন, আমাদেরকে সহযোগিতা করেন, নতুবা দরজাটা ভাঙতে আমরা এখন বাধ্য হব। সেই ভয়ে সেই আওয়ামী লীগ নেতার ওয়াইফ দরজাটা খুলে দিলেন এবং তারা ভয়ে কাঁপাকাঁপি করতে শুরু করলেন। তার ওয়াইফ স্বামীকে জড়াইয়া ধরে কান্না শুরু করলেন। স্বামী স্ত্রী বলা শুরু করলেন যে আমরা অপরাধী নয়, আমরাও হাসিনার বৈষম্যের শিকার, মানে হাসিনা আমাদেরকেও ব্যবহার করেছে। এই লোককে ধরা অবস্থায় ডিজিএফআই এর পিএস ফোন করলেন, ফোন করে বৈষম্য বিরোধী নেতা আলামিনকে বলতেছে, আলামিন ভাই ওনাকে এক্সিট দিয়ে দেন, ছেড়ে দেন। এরপরে যখন আলামিন ভাই তাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করছে না, ডিজিএফআই এর প্রধান ওই নাম্বার থেকে দারোয়ানের নাম্বারে ফোন করে আবার রিকোয়েস্ট করলেন যে
তাকে যেন ছেড়ে দেওয়া হয়। আলামিন ভাই বললেন, এখানে আমরা যেই কাজটা করতে এসেছি সেই কাজটাই আপনারা তাকে বাঁচানোর জন্য বলতে পারেন না, বরঞ্চ আপনারা নিরাপত্তার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাই আপনাদের মাঝে যদি আওয়ামী লীগ নেতাদেরকে এভাবে বাঁচানোর জন্য তদবির চলতে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু নিরাপদে আছে, এই কথাটা আলামিন ভাইয়ের মুখে এই ভিডিওতে আমরা শুনতে পেলাম। একেবারে তরুণ বয়স, আলামিনের বয়স 22-23 বছর, যদি সর্বোচ্চ হয় 25 বছর হতে পারে। এই গোয়েন্দা, এত বড় গোয়েন্দা, সে তার কথাবার্তা, তার বিহেভিয়ার, তার হ্যান্ডেলিং, তার পাওয়ারটা দেখে আমি বুঝতে পারলাম তাকে যদি বাংলাদেশের সেনাপ্রধানও করা হয় এতে কোনো ধরনের অসুবিধা হবে না। এই জিনজিরা যে কত বেশি বিলিয়ন, আজকে কিন্তু ওরা সবকিছু সরাসরি কিভাবে কাজটা করতেছে, মোবাইল ফোনে কার কতটা কল আসছে, কলের ভিতরে চেক করলে, আপনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন, তো আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যে কেউ ঢুকে আমার কল লিস্টের ভিতরে ওখানে হাত দিলেই কিন্তু ছবিটা চলে আসবে। হোয়াটসঅ্যাপে কার ছবিটা সেখানে দেওয়া আছে, এখানে ডিজিএফআই প্রধানের ছবি দেওয়া আসছে, এখানে তার পিএস এর ছবি দেখতে পেলাম, একজন আর্মি অফিসার, আর্মি স্টাফ কলেজের প্রিন্সিপাল এই পরিচয়ে ফোন দিয়েছে, তার পিকচার দেখলাম, মুখ ভরা চাপদারি। আমরা কিন্তু আজকে উলঙ্গ করে দিয়েছে পুরা ডিজিএফআই কে, আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন উলঙ্গ করে দিয়েছে। রুহুল কবির রিজভির উপর জনগণের আস্থা নেই। জনগণ এখন রিজভির জায়গায় লুৎফুজ্জামান বাবরকে দেখতে চায়। দর্শক, এক সময় বিএনপির ভিতরে, আমি এই আলোচনাটা করছি বিএনপির পার্সপেক্টিভে, এখানে জনগণ বলতে বিএনপির জনগণকে বুঝিয়েছি। রুহুল কবির রিজভি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীকী কণ্ঠস্বর ছিলেন। রিজভি মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। রিজভি বক্তব্য দিলে আমরা আশা ফিরে পেতাম যে না, রিজভি সাহেব তো আছে, এই বিএনপি পথ হারাবে না। এখন বিএনপিতে বা এই ভারত বিরোধীদের কাছে রিজভি এখন আস্থার প্রতীক নেই। রিজভি এখন নিজে ভারতের খপ্পরে পড়ে গিয়েছে। হ্যাঁ, দু একটা ভারতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এগুলো তো বিশ্বাস করছে না। আমাদের অনেকেই বলেছে যে ভাই, রিজভি সাহেবকে তো অনেক প্রমোট করেছেন, তাকে মহাসচিব চান, অমুক কত কিছু বলেছেন, কিন্তু রিজভি সাহেব তো ভারতের খপ্পরে পড়েছে। আমি একমত হয়েছি, রাইট, রিজভি সাহেব ভারতের খপ্পরে পড়েছে, অর্থাৎ তাকে অতীতে যে প্রমোট করেছে সেটা আমরা প্রত্যাহার করলাম। তার কথা বলতে আচার আচরণ এটা ভারতের শিখিয়ে দেওয়া বলে মনে হচ্ছে। অন দি আদার হ্যান্ড, এখন আমাদের আরেকটা আস্থার জায়গা দেখেন, ইঞ্জিনিয়ার ইশরাক কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, এদের প্রতি আমাদের একটা আস্থা যে তারা বিএনপিকে রক্ষা করবে, তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের উপর বিএনপিকে রাখার চেষ্টা করবে। আমরা এখনো এই আশা করতে চাই, বিশ্বাস করতে চাই, কিন্তু রিজভির উপর আস্থা রাখতে পারছে না। রিজভি বিক্রি হয়ে গেছেন, সহজ কথা। এই রিজভি ছিলেন আপোষহীন, আওয়ামী লীগ তাকে কিনতে পারেনি, কিন্তু ভারত কিন্তু তাকে ঠিকই কিনে নিয়েছে শেষ পর্যন্ত। এই জন্য ভারতের সুরে কথা বলেন। আর এই শহীদ পরিবারের লোকজন বা এই মজলুম লোকজন, হুম্মাম কাদের চৌধুরী কিংবা লুৎফুজ্জামান বাবর, এরা বর্তমান বিএনপিতে অ্যাডপ্ট করতে পারবে না, এটা আমরা নিশ্চিতভাবে জানি। এই জন্য মাহমুদুর রহমান যেরকম বর্তমান বিএনপিতে অ্যাডপ্ট করতে পারেনি, এরকম বর্তমান ভারতের খাদে পড়া বা ভারতের খপ্পরে পড়া বিএনপি আসলে মাহমুদুর রহমান কিংবা এই ইলিয়াস পিনাকি কিংবা লুৎফুজ্জামান বাবর কাউকে ধারণ করতে পারবে না। অতএব রুহুল কবির রিজভি ভারতের বিরুদ্ধে বললে এটা এখন হাস্যকর মনে হয়, বরং জনগণ তাকিয়ে আছে যে লুৎফুজ্জামান বাবর কি বলে। বাবরের মুক্তি মানে ভারত কাঁপছে, জনগণ স্লোগান এটা, বাবর আসছে ভারত কাঁপছে, বাবর আসছে সেভেন সিস্টার্স কাঁপছে। বাবর মানেই বিএনপির ভয়ের কারণ। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন সে প্রশ্ন তুলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। পাসপোর্ট বাতিল হলেও একটা বিশেষ কার্ড সিস্টেমে যেটা দালাল আমাদেরকে দেয় ভারত, এভাবে অতিথি হিসাবে ভারত বিএনপিকে শেখ হাসিনাকে দীর্ঘদিন রক্ষা করতে পারে, রাখতে পারে। এটা ভারতের আইনে আছে, সমস্যা নেই। ট্রাভেল পাস দিতে পারে, ট্রাভেল পাস দেয়, দালাল আমাদের দেয়। ট্রাভেল পাসের মাধ্যমে শেখ হাসিনা চাইলে অন্য দেশেও যেতে পারবেন, অতএব এটা ভারতের আইন রয়েছে। কিন্তু রিজভি ভারতের বিরুদ্ধে বলেন, ভারত রিলেটেড, ভারতকে জড়িয়ে হাসিনার বিরুদ্ধে বলেন, কিন্তু জনগণ এগুলো এখন আর আগের মতো আবেগের সাথে দেখে না, কারণ রিজভিকে ভারত কিনে নিয়েছে। জনগণ এখন দেখে বা চেনে হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে। তারেক রহমানের পর সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, এবং বাবর বিএনপির লোকজন যে কতটা বিশ্বাসঘাতক হয় এটা বাবর জানতেন এবং বলতেন। এই জন্য আমরা বলবো যে জনগণ চায় বাবরকে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। তিনি বলেন তার 2টা পাসপোর্ট বাতিল হয়েছে, তারপরও এত বড় একজন দুর্নীতিবাজ ছাত্র জনতা হত্যাকারী ভারত তাকে কিভাবে রাখে, ভারত কিভাবে রাখে। আর আপনারা যে এখন ভারতের কথা চলছেন, ভারতের সেই 72 সংবিধান ভারতে বসে রচিত, সেটা আপনারা ঠেকিয়ে দিচ্ছেন, ভারতের সিলেক্ট করা রাষ্ট্রপতি চুপটুকে আপনারা রক্ষা করছেন, আপনারাই তো ভারতের পারপাস সার্ভ করছেন। আপনি কোন অধিকারে ভারতের বিরুদ্ধে বলেন? অতএব রিজভিদের কথার উপর কোনো আস্থা নেই। এখন খেলা হবে লুৎফুজ্জামান বাবরদেরকে নিয়ে। বাবর সাহেবরা কি বলে চিকিৎসা নিয়ে লাইন আসার পর আমরা অপেক্ষায়। তিনি বিএনপিতে যাবেন, বিএনপি কিন্তু বাবর সাহেবের পক্ষে কোনো কথা বলেনি।
মানুষকে ভুলে গিয়েছিল, তার মুক্তি চাই, তার মুক্তির জন্য কোনো কর্মসূচি দেয়নি, হরতাল দেয়নি, অবরোধ দেয়নি, কিচ্ছু করেনি। কিন্তু জামাত কিন্তু তাদের নেতাদের জন্য ঠিকই হরতাল অবরোধ দিয়েছে। আওয়ামী লীগ দুর্নীতি বর্ণনা করে শেখ হাসিনাকে শেষ করা যাবে না, তার উন্নয়নের নামে টাকা পাচার করেছেন অভিযোগ করে রিজভী বলেন, তারা উন্নয়ন করতো, উন্নয়নের মধ্য দিয়েই তো টাকা পাচার করেছে। পাচার করা যায়? উন্নয়ন কি তার বাবার টাকা দিয়ে হয়েছে? উন্নয়নের নামে দেশে বিদেশে থেকে হাজার হাজার কোটি টাকা এসে পাচার করেছে, লুটপাট করেছে। যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব বলে মন্তব্য করেন বিএনপি শীর্ষ নেতা। এই জন্য যুক্তরাজ্যের মতো পলিটিক্যাল সিস্টেম বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাই এবং এতে যথেষ্ট সময় লাগবে। যেমন টিউলিপ সিদ্দিক লন্ডনে বাড়ি, বড় হয়েছে, লেখাপড়া করেছে, ইংল্যান্ডে একজন দুর্নীতি করবে এটা স্বপ্ন ভাবা যায় না, কিন্তু তার জিন বাংলাদেশে শেখ পরিবারে, সে ওখানে লেখাপড়া করে জেন্টিক্যালি যে লাইন আছে সেই লাইন ক্রস করতে পারেনি। এ কারণে তারা বিশ্বের দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসে সারা বিশ্বের। ঠিক আছে, আর বিএনপি যে দুর্নীতি করেছিল বা এখনো করে, চাঁদাবাজি লুটপাট করে, এটাও আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এই বিষয়কে। রিজভী বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় $500 কোটি চুক্তি করেছে, সেখান থেকে টিউলিপ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়া একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে, এটি সুস্পষ্ট প্রমাণ গণমাধ্যমে এসেছে। তো ধরা পড়ার কারণেই কিন্তু এই বাংলাদেশ ব্যাংক কিংবা এই যে মালয়েশিয়ার একটা বিশেষ ব্যাংক, সেখান থেকে টাকা ওঠানোর সুনির্দিষ্ট প্রমাণ আছে এগুলো ধরা পড়েছে বলেই কিন্তু টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করতে হয়েছে। যাই হোক দর্শক, ভারতের বিরুদ্ধে রিজভির কথা এখন আর আগের মতো উত্তেজনা ছয় না, এটা দুর্ভাগ্য মনে হয়। জনগণ এখন চায় লুৎফুজ্জামান বাবরকে, তিনি কিভাবে কি বলেন এটাই এখন দেখার বিষয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।